একটি বিধবা মেয়ের সাথে আমার একমাত্র ভাতিজার বিয়ে দিলে তুমি? তোমার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গিয়েছে। এমন একটা অপয়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে কোন সাহসে? গিয়েছিলে তো এই মেয়ের বিয়ে খেতে, আর নিজের পুত্রবধূ করে নিয়ে আসলে। ক্ষোভে কথাগুলো বললেন মিসেস রোকেয়া বেগম। নাদিয়া বেগম ইতস্তত করে বললেন, উফ, আস্তে কথা বলো রোকেয়া, সিরাত শুনে ফেলবে, মেয়েটা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনলে। রোকেয়া বেগম বিরক্তকর মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। প্রচন্ড বিরক্ত নিয়ে বলল, শুনলে শুনবে, ভুল কিছু তো বলিনি। তোমাকে বোকা বানিয়ে ঘাড়ে চেপে বসেছে, একেবারে বউ হয়ে আসলো এই বাড়িতে। রোকেয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন নাদিয়া বেগম। গম্ভীর কণ্ঠে বললেন, এসব আবল তাবল কথা বলছো কেন? আর সিরাতের মত ছিল না এই বিয়েতে। ও তো আনাবকে বিয়ে করতে রাজি হচ্ছিল না, পরে ওর বাবার কথা রাখতে বিয়েতে রাজি হয়। তোমাকে আমার কিছু বোঝাতে হবে না, সবই এই মেয়ের বুদ্ধি। ইচ্ছে করে প্রথমে রাজি হয়নি, জানি কেউ একে দোষারোপ করতে পারে না। আমি কি বুঝি না চালাকি? নাদিয়া বেগম পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন। সবাইকে নিজের মতো মনে করো না, তুমি এখন যেতে পারো, তোমার এখানে কোনো কাজ নেই। রোকেয়া বেগম রেগে গেল নাদিয়া বেগমের কথায়। ভালো করে নিজের অপমানটা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। আর হাত থেকে ফুলের ডালাটা বিছানার উপর রেখে রুম থেকে চলে আসলো। রোকেয়ার যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলো নাদিয়া বেগম। নাদিয়া আর রোকেয়া বেগম মিলে রুম ফুল দিয়ে সাজাতে ছিল। নাদিয়া বেগম ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ডালাটা বারান্দায় রেখে ভেতরে আসলো। রবি আসতেই দেখলো অন্যমনস্ক হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত এত সময় ওয়াশরুমে ছিল, কিন্তু রোকেয়া বেগমের সব কথাই তার কর্ণকুহর হয়েছে। হঠাৎ মাথায় কারো স্পর্শে সিরাত চমকে উঠল। নাদিয়া বেগম পরম স্নেহে সিরাতের মাথায় হাত বুলাতে বুলাতে হেসে বললেন, ভয় কেন পাচ্ছ মা? ভয়ের কিছু নেই, আমি আছি তো। মুহূর্তেই চোখ ছলছল করে উঠল সিরাতের। আজ পর্যন্ত এখনো কেউ তাকে বলেনি ভয়ের কিছু নেই, আমি আছি তো। শুধুমাত্র আমি আছি তো পাশে, এই কথাটা তাই অনেক যথেষ্ট মনের সাহস জোগাতে, মনে ভরসা সঞ্চয় করতে। কিন্তু এই কথাটা অনেক দুর্লভ লাইন, সহজে শুনতে পাওয়া যায় না। যদি যেত তাহলে হয়তো জীবনের কঠিন সময় অনেক সহজে পাড়ি দেওয়া যেত। সিরাতের ভাবনায় ছেদ ঘটিয়ে নাদিয়া বেগম বললেন। চলো বিছানায় বসবে। নাদিয়া বেগম সিরাতকে বিছানায় বসিয়ে বলল। তুমি বসো মা, আমি এক্ষুনি আসছি। সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেলেন। সিরাত চুপচাপ বসে ভাবতে লাগলো, নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে। শুধুমাত্র দুদিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন। কিন্তু বিয়ের মধ্যে যে করুণাও রয়েছে, সে তো কখনো চায়নি করুণার পাত্রী হতে। তাহলে ভাগ্য কেন তাকে বাধ্য করলো করুণার পাত্রী হতে? হয়তো ভাগ্য নিষ্ঠুর, সবসময় নিষ্ঠুরতার পরিচয় দেয়া তার কাজ। মানুষ যা করতে চায় না, ভাগ্যের পরিহাস তাকে বাধ্য করে তা করতে। আজকে সিরাতের বিয়ে ছিল আদনানের সাথে। আদনান নিজ থেকে বিয়ের প্রস্তাব দেয়। সিরাতের আগে একটা বিয়ে হয়েছিল, বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। কিন্তু বিয়ের পরদিনই অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্বামী। সাথে সাথে নতুন বউয়ের তকমা থেকে বিধবার তকমা লাগে তার গায়ে। সব জেনেই আদনান তাকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু বিয়ের আসরে এই কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন। তিনি আর আদনানও কোনো কথা না বাড়িয়ে বিয়ের আসর থেকে চলে যায়। ভরা বিয়ের আসরে কটু কথার পাত্রী হয় সিরাত। সবার অপমানের হাত থেকে বাঁচাতে তখনই নাদিয়া বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সিরাত প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয়। হঠাৎ রুমে প্রবেশের আভাস বুঝতে পেরে সিরাত দরজার পানে তাকায়। নাদিয়া বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে প্রবেশ করছে। সিরাতের পাশে বসে ভাত মেখে তার সামনে ধরল। সিরাত শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে। নাদিয়া বেগমের ব্যবহারে সিরাত ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। অল্প সময়ে অনেকটা আপন করে নিয়েছেন তিনি সিরাতকে। নাদিয়া বেগম চোখের ইশারায় সিরাতকে খেতে বললেন। সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগলো। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে আক্ষেপ। এই খাবারের ভিতর লুকায়িত রয়েছে মাতৃ স্নেহ, যে স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করত। ইস, যদি তারও মা বেঁচে থাকতো, তাহলে তাকেও হয়তো তার মা মুখে তুলে খাইয়ে দিত। আজ অনেক বছর পর মাতৃ স্নেহের ছোঁয়া পেল। সিরাত ছোট্ট থাকতে তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে চাচার বাসায় বড় হয়েছে সে। চাচার ভালোবাসা আর চাচির অবহেলার পাত্রী হয়ে তার বড় হওয়া।
এই রোড অ্যাক্সিডেন্ট তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিল। সবে ওটি থেকে বের হলো আহনাফ। নিজের কেবিনে এসে গায়ের অ্যাপ্রন খুলে চেয়ারের উপর রাখলো। চেয়ারে বসে টেবিলে হাত রেখে তার উপর মাথা নুইয়ে রাখলো। মাথা ভার হয়ে রয়েছে তার। ফোনের আওয়াজে মাথা তুলে ফোনের দিকে তাকালো। সে জানে এখন তার মা ফোন দিয়েছে। আহনাফ ফোন কেটে দিয়ে উঠে দাঁড়ালো। হাতে অ্যাপ্রনটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সিরাত পরনের ভারী বেনারসি পাল্টে নর্মাল সুতির শাড়ি পরেছে। গরমে অস্বস্তি হচ্ছিল তার অনেক। মাথা যন্ত্রণায় মরে যাওয়ার উপক্রম তার। শরীর যেন ছেড়ে দিয়েছে তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বেজে 15 মিনিট। তার যার সাথে বিয়ে হয়েছে সেই ব্যক্তির নাম আহনাফ। শুধু এইটুকু জানে সিরাত। তাকে এখনো দেখেনি সিরাত। বিয়ের সময় তার পাশে বসেছিল অনেক সময়, কিন্তু তার দিকে তাকানো হয়নি সিরাতের। এই বাসায় আসার সাথে সাথে বেরিয়ে গিয়েছে আহনাফ। নাদিয়া বেগম বললেন তার জরুরি কাজ আছে, তাই গিয়েছে। সিরাত বিছানায় গা এলিয়ে দিল। আর বসে থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। বিছানায় শুতেই নিজের অজান্তে ঘুমিয়ে পড়ল সিরাত। কিছুক্ষণ পর আহনাফ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমে আসতেই চোখ গিয়ে পড়ল সিরাতের দিকে। বাহিরে ঠান্ডা হাওয়া বইছে, হয়তো ঝড় উঠবে। রুমের জানালা খোলা। বাহিরের বাতাস রুমের ঠান্ডা আবহাওয়া তৈরি করেছে। স্নিগ্ধ এক ঘুমন্ত রমণীর দিকে তাকিয়ে রয়েছে আহনাফ। সেই তাকারও বেশি সময় স্থায়ী হলো না। আহনাফ সিরাতের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিচের দিকে তাকালো। আধ ভেজা হয়ে রয়েছে সে। দ্রুত কাভার্ডের কাছে গিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো আহনাফ। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। টাওয়াল চেয়ারে মেলে দিয়ে রুমের জানালা বন্ধ করলো। মনে স্থির করলো সোফায় ঘুমোবে সে। বিছানার কাছে এগিয়ে গেল বালিশ নিতে। সিরাতের অপর পাশে বালিশ রাখা। আহনাফ একটু ঝুঁকে বালিশ নিতে গেল। সঙ্গে সঙ্গে সিরাতের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আহনাফকে দেখে চিৎকার করলো। আহনাফ চমকে সোজা হয়ে দাঁড়ালো। সে পুরো থমকে গেল। সিরাত উঠে বসে যা বলল তা শুনে আহনাফ পুরো অবাক। কে কোথায় আছো? বাসায় ডাকাত পড়েছে, কেউ বাঁচাও আমায়। আহনাফ সিরাতের কথা শুনে বালিশ হাতে থমকে দাঁড়িয়ে রয়েছে। সিরাতের কথায় আহনাফ পুরো সিরাতের কথা বোধগম্য হচ্ছে না তার। রুমে ডাকাত দেখলো কোথায়? সিরাতের আহনাফের হাতের বালিশের দিকে তাকিয়ে বলল, ডাকাত আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে নিয়েছিল। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আহনাফ বুঝতে পারলো সিরাত তাকে ডাকাত বলছে। কথাটা বোধগম্য হতেই আহনাফের মুখে রাগ ফুটে উঠল। চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে, আমাকে তোমার ডাকাত মনে হয়? আহনাফের এমন কণ্ঠে হালকা কেঁপে উঠল সিরাত। হুঁশ ফিরল তার। হঠাৎ চোখ খুলে আহনাফকে এভাবে দেখে যা মাথায় আসে তাই বলে ফেলেছে সিরাত। আহনাফের মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো। না, একে দেখে তো ডাকাত মনে হয় না। ডাকাত দেখতে তো আরো ভয়ানক। ডাকাতদের বড় বড় গোঁফ থাকে, কিন্তু এর তো তেমন গোঁফ নেই। ডাকাত যদি না হয় তাহলে কে? পরিচিত তো না। এত রাতে রুমে অপরিচিত কাউকে দেখে খুব অস্বস্তি লাগছে তার। সিরাত প্রশ্নাতুর কণ্ঠে বলল, আপনি কে? এত রাতে এই রুমে আসার সাহস কি করে হলো আপনার? আহনাফ ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকিয়ে বলল। আমার রুমে বসে আমাকে জিজ্ঞেস করছো রুমে আসার সাহস কি করে হলো আমার? সিরাত অবাক নয়নে তাকিয়ে বলল। এটা আপনার রুম? আহনাফ বিরক্তি নিয়ে বলল। কোনো সন্দেহ আছে? সিরাত আনমনে বলল। হ্যাঁ। আহনাফ এক ভ্রু উঁচু করে সিরাতের দিকে তাকালো। সিরাত আহনাফের তাকানো দেখে নির্বাক কণ্ঠে বলল, আপনি আহনাফ? আহনাফ কিছু বলল না। বালিশ হাতে নিয়ে সোফার কাছে গেল। সোফার উপর বালিশ রেখে বেডের কাছে গিয়ে পাশের দেয়ালে লাইটের সুইচ অফ করলো। বেডের পাশে সাইড টেবিলের ওপর রাখা টেবিল ল্যাম্প জ্বালালো। টেবিল ল্যাম্পের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে রুমের ভিতর। সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে আহনাফের কর্মকাণ্ড দেখছে। আহনাফ সোফায় গিয়ে শুয়ে পড়ল। সিরাত স্থির হয়ে বসে রয়েছে। আহনাফ চোখের ওপর হাত ভাঁজ করে রেখে বলল, শুধু নাম চেনে একজনকে বিয়ে করলে, এখন আমার যে অন্যকে আমার পরিচয় দিলে তাকে আমি বলে বিশ্বাস করতে। এখনো মানুষ এতটা বোকা কিভাবে হয়? তোমার মতো বোকার বিরক্তিকর মানুষের জন্য সমাজে যত ঝামেলা। আহনাফের কথা শুনে নিজের অজান্তেই চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। আহনাফ পুনরায় বলে উঠল, আর হ্যাঁ, প্রতিদিনই আমি সোফায় ঘুমাতে পারবো না। সপ্তাহে 4 দিন তুমি আর 3 দিন আমি সোফায় ঘুমাবো। আর আমার উপর নিজের কোনো অধিকার দেখাতে আসবে না। আমি আমার মতো আর তুমি তোমার মতো থাকবে। সিরাত কিছু বলল না, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ক্লান্ত থাকায় আহনাফ দ্রুত ঘুমিয়ে পড়ল। সিরাত বসে বসে জীবনের সমীকরণ মিলাচ্ছে। তার জীবনে কত কিছু হয়ে গেল। প্রত্যেক মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তারও ছিল। নিজের একটা সংসার হবে, কিন্তু এই সংসারে তাকে হয়তো সারা জীবন করুণার পাত্রী হয়ে থাকতে হবে।
আর ভাবতে পারছে না কিছু, প্রচন্ড মাথা ব্যথা করছে তার। বিছানায় গা মেলে দিল সিরাত, চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ল সিরাত। ভোরের আলো ফুটেছে, কিছু সময় হয়েছে, এখনো পুরোপুরি আলো ফোটেনি। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। সিরাতের ঘুম ভেঙে গিয়েছে আজানের শব্দে। উঠে বসলো, নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেল। অজু করে এসে জায়নামাজ খুঁজতে লাগলো। রুমে চারদিকে চোখ বোলালো, দৃষ্টি স্থির হলো ওয়ার্ড্রোবের ওপর, সেখানে জায়নামাজ ভাঁজ করে রাখা রয়েছে। সিরাত ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল, জায়নামাজ হাতে নিয়ে নিচে বিছিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ করে যথাস্থানে গুছিয়ে রেখেছে জায়নামাজ। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দায়। বারান্দায় অনেক জাতের ক্যাকটাসের গাছ রয়েছে। ক্যাকটাসের সৌন্দর্য অতুলনীয়। ক্যাকটাসের সৌন্দর্যে বিমোহিত হয়ে বাড়ির কোণে ঠাঁই দেয়, কিন্তু এর সৌন্দর্যে বিমোহিত হয়ে স্পর্শ করলে এটি তার ভয়ানক রূপ দেখায়। শরীরে অসংখ্য কাঁটায় ভর্তি। এর সৌন্দর্য শুধু দূর থেকে উপভোগ করা যায়। ক্যাকটাস হচ্ছে ক্যারিওফিলালেস বর্গের ক্যাকটাসিয়া পরিবারের উদ্ভিদ। এ উদ্ভিদের রয়েছে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা। মরুভূমির প্রচুর উত্তাপ আবহাওয়াতেও ক্যাকটাস পানি সংগ্রহণ করতে পারে বলে ক্যাকটাস 200 বছরের মতো বেশি সময় বাঁচতে পারে। ক্যাকটাস ঘরের ভেতরে টবে লাগানো হলে 10 থেকে 40 বছর বেঁচে থাকতে পারে। বারান্দায় ভিন্ন টবে ভিন্ন ভিন্ন ছোট্ট সাইজের ক্যাকটাস গাছ লাগানো রয়েছে। সিরাত দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল, তার দৃষ্টি বাহিরের দিকে স্থির। বাহিরে এক স্নিগ্ধ পরিবেশ, স্নিগ্ধ বাতাস। সিরাত চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, আবার ত্যাগ করলো। এই সময়ের বাতাস স্বাস্থ্যের জন্য ভালো। সিরাত দেয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল। বাহিরের পরিবেশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই সিরাত চারিদিকে পর্যবেক্ষণ করে বুঝলো সকাল হয়েছে, অনেক সময় হয়ে গেছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। সোফায় আহনাফ নেই, রুমের কোথাও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:25। সিরাত রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেলো। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সিরাত চোখ মুখ খিচে উপরে তাকিয়ে দেখলো আহনাফ কপালে সরু ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে রয়েছে। গম্ভীর কণ্ঠে আহনাফ বলল, গাধা নাকি তুমি? দেখে চলতে পারো না? সিরাত উঠতে উঠতে বিরক্ত নিয়ে বিড়বিড় করে বলল, আমি না হয় দেখে চলতে পারি না, আর আপনি নিজে অন্ধের মতো চলতেছিলেন যে, সেটা কেন? আহনাফের ঠিকই কর্ণকুহুর হয়েছে সিরাতের কথাগুলো। কপালে আরো সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল। কি বললে? সিরাত আহনাফের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, কিছু না। আহনাফ কিছু বলতে যাবে, কিন্তু ফোন আসতেই কিছু বলল না। ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার পানে তাকিয়ে রইল। আহনাফের পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, ফর্মাল ড্রেস। আহনাফ দেখতে ফর্সা, তার উপর গালে চাপ দাড়ি। দেখতে সুন্দর হলে কি হয়েছে, ব্যবহারে ভয়ানক। যত সময় দেখলো শুধু ইমেজেস, ক্যাকটাসের মতো। ক্যাকটাস যেমন দেখতে সুন্দর, তেমন ধরতে গেলে কাটা ফোটে। আর উনিও তেমন দেখতে সুন্দর, কিন্তু কথা বললে কাটার মতো বলে। মিস্টার ক্যাকটাস। কথাগুলো আটমনে বলে বেরিয়ে গেল সিরাত। সিরাতকে সিঁড়ি বেয়ে নামতে দেখে নাদিয়া বেগম বললেন। আহনাব কোথায়? সিরাত নাদিয়া বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল, উনি ফোনে কথা বলছেন, আমি কি কোনো সাহায্য করব? নাদিয়া বেগম টেবিলে নাস্তা গুছিয়ে রাখতেছিলেন। সিরাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন। তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো। সিরাত চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম রান্নাঘরের দিকে তাকিয়ে রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন। জোসের জগটা নিয়ে আসো তো তাড়াতাড়ি। সিরাত নাদিয়া বেগমকে থামিয়ে বলল। আমি নিয়ে আসছি। বলে সিরাত রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে যেতেই সিরাতের চোখ পড়ল রোকেয়া বেগমের দিকে। তিনি বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে আছেন। সিরাত ইতস্তত বোধ করল, অন্যদিকে তাকাতে থাকলো। খেয়াল করলো রোকেয়া বেগমের হাত পাশেই জুসের জগ রাখা আছে। সিরাত ধীর পায়ে নিচের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। জুসের জগ হাতে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে বের হতেই হাফ ছেড়ে বাঁচলো। জুসের জগ এনে টেবিলের ওপর রাখলো। টেবিলের এক কোণে বসে আহনাফ ফোনে কিছু দেখছে আর নাস্তা করছে। নাদিয়া বেগম সিরাতকে গ্লাসে জুস ঢেলে আহনাফকে দিতে বলল। সিরাত একটা গ্লাসে জুস ঢেলে আহনাফের পাশে রাখতেই আহনাফ সিরাতের দিকে তাকালো। আহনাফের চোখে চোখ পড়তেই সিরাতের অস্বস্তি লাগলো। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নাদিয়া বেগম কিছু একটা বলতেই আহনাফ রাগে খাবার রেখে উঠে দাঁড়ালো। আহনাফের এমন কাণ্ডে সিরাত কেঁপে উঠল। তোমার কথা রাখতে বিয়ে করেছে, এখন আর কোনো কিছু আমার পক্ষে করা সম্ভব নয় মা। মিসেস নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে বলেন। বিয়ে যখন করলেই এখন সবার কাছে স্ত্রী পরিচয় দিতে সমস্যা কি?
আহনাব বিরক্তি নিয়ে একবার সিরাতের দিকে তাকালো। আহনাবের বিরক্তিমাখা নজর সিরাতের চোখ পড়েছে। আহনাব পুনরায় মায়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গম্ভীর কণ্ঠে বলল, সবাইকে অনুষ্ঠান করে জানালে স্ত্রীর পরিচয় পাওয়া যায় না। হয়তো সবাই জানবে এই মেয়েটা আমার স্ত্রী, তবে আমি মন থেকে কোনো দিন এই মেয়েকে স্ত্রী বলে মানতে পারবো না। মেয়েটা বিধবা, আর বিয়ের আসরে বিয়ে ভেঙে গেছে। সমাজের লোকলজ্জা থেকে বাঁচানোর জন্য এই বিয়েটা করছে, শুধুমাত্র তোমার কথা রাখতে। এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করা বেকার। কথাগুলো বলে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে আহনাব চলে গেল। আহনাবের কথাগুলো শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিসেস নাদিয়া বেগমের মুখে হতাশার ছাপ। আসলে কি তিনি ভুল করলেন সিরাতের সাথে আহনাবের বিয়ে দিয়ে? মেয়েটাকে ভালো রাখার আশায় কি শেষ পর্যন্ত মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল? ভেবেছিল আহনাব সিরাতকে বুঝতে পারবে, সিরাতকে সঠিক সম্মান দিতে পারবে, কিন্তু ছেলেটা যে সিরাতকে করুণার পাত্রে বানিয়ে দিল। নাদিয়া বেগম কোন মুখে এখন সিরাতের সাথে কথা বলবেন? তিনি অনুতাপের চোখে সিরাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিতেই সিরাত বলে উঠল, উনি যখন চান না তখন কোনো অনুষ্ঠান করে আমাকে ওনার স্ত্রীর পরিচয়ে পরিচিত করা লাগবে না। উনি আমাকে বিয়ে করেছেন, এটাই অনেক কিছু। আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। কথাগুলো বলে ম্লান হাসি দিল সিরাত। মন তার অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও মুখে ম্লান হাসি বজায় রেখে বলল, আমি উপরে রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সিরাত, দ্রুত উপরে চলে গেল। রোকেয়া বেগম চেয়ার টেনে বসে বললেন, খাবার টেবিলে এত নাটক দেখার ইচ্ছে আমার আর নেই। আমি উঠলাম। আমাদের আহনাফের জীবনটা ধ্বংস করে দিলে তুমি। নিজের মতো ছেলের উপর চাপিয়ে দিলে, তাও এমন একটা অপমেয়ের জন্য। নাদিয়া বেগম গম্ভীর চোখে রোকেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, সিরাতের সাথে যা কিছু হয়েছে তাতে সিরাতের কোনো দোষ নেই। শুধু শুধু সিরাতকে দোষারোপ করা বন্ধ করো। কথাটা বলেই নাদিয়া বেগম উঠে চলে গেলেন। তারও আর খাওয়া হলো না। সিরাত দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছে, চোখ দিয়ে তার অশ্রবিন্দু গড়িয়ে বসে, আর মনে মনে বলছে, উনি ঠিকই বলছেন, বিধবা মানে এই সমাজে তাদের কোনো মূল্য নেই। বেঁচে থাকা তাদের জন্য তিক্ততা। তার উপর আবার ভরা আসরে বিয়ে ভেঙেছে, যার কারণে আমি বিধবা। আমার আগে একটা বিয়ে হয়েছিল, বিয়ে পরদিনই আমার স্বামী মারা যায়, যার জন্য সমাজ আমাকে দায়ী করে। সমাজে সবাই বলে আমি অপয়া, যার কারণে ভাগ্য এমন করছে আমার সাথে। উনি আমাকে বিয়ে না করলে হয়তো আমাকে সমাজের কথায় মরে যেতে হতো। উনি অনেক করেছেন আমার জন্য, আর কিছুর প্রয়োজন নেই আমার। তেমন ভাগ্য নেই আমার যে স্বামীর কাছে পুরো সম্মান পাবো আমি। আমাকে বিয়ে করে সমাজে আমাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিয়েছেন, এটাই তো অনেক। উনি না হয় মন থেকে স্ত্রীর সম্মান নাই বা দিতে পারলো, এতে আমার কোনো দুঃখ নেই। কথাগুলো বলে হাত দিয়ে চোখের পানি মুছে নিল সিরাত। উঠে দাঁড়ালো। ভাগ্য তার সাথে যতই নিষ্ঠুরতা করুক না কেন, সে আর কষ্ট পাবে না। নিজেকে দাঁতস্থ করে বেডের দিকে তাকালো। বেডে শুকনো ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সিরাত বেডের দিকে এগিয়ে গেল, পাপড়িগুলো কুড়িয়ে নিজের আঁচলে রাখলো। তারপর সেগুলো বারান্দায় রেখে দিয়ে আসলো। তারপর রুমে এসে বেড গুছিয়ে রাখলো। রুম পুরো গোছানো। রুম দেখে বোঝা যাচ্ছে আহনাব খুব পরিপাটি। সিরাত লাকেজ থেকে একটা শাড়ি বের করে গোসলে চলে গেল। নিজের কেবিনে বসে রিপোর্ট দেখতেছিল আহনাব। পরনে সাদা অ্যাপ্রন। খুব মনোযোগ দিয়ে এক রোগীর রিপোর্ট দেখতে আসে আহনাব। তখন তার কেবিনে কেউ প্রবেশ করল। চায় টেনে আহনাবের সামনে বসে বলল, দেশের বিখ্যাত হার্ট সার্জন মিস্টার আহনাব চৌধুরী, যে কিনা অল্প বয়সে বেস্ট হার্ট সার্জনদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এত নামকরা ব্যক্তির বিয়ের খবর কেউ জানে না, গোপনে বিয়ে করছে। আহনাব চোখ তুলে সামনে তাকালো। তার সামনে এক হাস্যজ্জ্ব মেয়ে বসে রয়েছে, যার মুখে লেগে রয়েছে হাসির রেখা। আহনাব নির্বিকার কণ্ঠে বলল, তুই এখানে? মেয়েটি জবাবে বলল। কেন, আমাকে দেখে খুশি? মেয়েটিকে থামিয়ে আহনাব বলল, ফালতু কথা কম বলে যা জিজ্ঞেস করছে তাই বল। মেয়েটি হতাশা ভঙ্গিতে বলল, আজকে আসছি আর এই হসপিটালে জয়েন করছি। আহনাব চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাতে রোগীর রিপোর্ট নিয়ে বলল, আমাকে যেতে হবে রোগী দেখতে। বাসে কি একসাথে যাবে? মেয়েটি হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল। আহনাব মেয়েটিকে নিজের কেবিনে অপেক্ষা করতে বলে চলে গেল। ঘড়িতে ৩টার কাঁটা ছুঁই ছুঁই। নাদিয়া বেগম ক্লান্ত দেহ সোফায় হেলিয়ে দিয়ে সিরাতকে ডাক দিল। নাদিয়া বেগমের কণ্ঠে শুনে সিরাত দ্রুত নিচে চলে আসলো। নাদিয়া বেগম অনেক আগে একটা কাজের জন্য বের হয়েছিলেন। এই দুপুরের গরমে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। বাহিরে রোদের প্রখর অনেক। উনি কোথায় গিয়েছিলেন তা বাড়ির কাউকে জানাননি। সিরাত এক গ্লাস পানি এনে দিলে তা এক মুহূর্ত দেরি না করে দ্রুত খেলেন তিনি। খালি গ্লাসটা সিরাতের হাতে দিয়ে বললেন,
বুঝলে, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, এই গরমে অনেক সময় জ্যামে আটকে পড়ে থাকতে হয়েছে, তাই আসতে দেরি হয়েছে। দুপুরে খেয়েছো? সিরাত নাসূচক মাথা নাড়ল। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন। এখনো খাওনি কেন? সকালেও তো কিছু খাওনি। সিরাত নাদিয়া বেগমকে ব্যস্ত হতে দেখে শান্ত কণ্ঠে বলল। শুনে একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আর আপনিও তো সকালে কিছু খাননি। নাদিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকালে যে কাণ্ড হলো, তারপর আর খাবার গলা থেকে কিভাবে নামে। সিরাতকে খাওয়ার জন্য বলতে গিয়েও বলতে পারেনি। সিরাতের সাথে কথা বলতে তার অনেক অনুতাপ বোধ কাজ করছে। এমন সময় কারো কণ্ঠ শুনে নাদিয়া বেগম আর সিরাত পেছনে ফিরে তাকালো। দরজার সামনে এক বয়স্ক লোক দাঁড়িয়ে বলল। এক গ্লাস ঠান্ডা পানি পাওয়া যাবে মা? তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে অনেক। নাদিয়া বেগম আশ্বাস দিয়ে বললেন। অবশ্যই রহিম চাচা, আপনি ভিতরে আসুন। সিরাত মা ওনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দেয়। লোকটি ভেতরে এসে নাদিয়া বেগমের সামনে দাঁড়ালো। সিরাত উপরের নিচে মাথা নাড়িয়ে ঠান্ডা পানি নিয়ে আসলো। পানির গ্লাস লোকটির হাতে দিতেই তিনি দ্রুত পানি পান করলেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক তৃষ্ণার্ত তিনি। পানি পান করে বললেন। এত সময় পর শান্তি পেলাম। তাহলে মা, আমি বাড়ি গেলাম, দুপুরে খাবারের সময় পেরিয়ে যাচ্ছে। লোকটি তাদের গাড়ির ড্রাইভার। নাদিয়া বেগম বাধা দিয়ে বললেন। আজকে এখানে খেয়ে যান চাচা। লোকটি অসম্মতি জানিয়ে বলল। না মা, আগে একটা সিগারেট খাওয়া লাগবে, তারপর বাসায় যেয়ে শান্তি মতো খাবো। নাদিয়া বেগম বিরক্তি নিয়ে বললেন। বয়স তো অনেক হলো চাচা, এখনো কি সিগারেট খান? সিগারেট মানুষের অনেক ক্ষতি করে। লোকটি হাসি মুখে বললেন। সবাই তো তাই বলে মা, কিন্তু সিগারেট ছাড়তে পারি না। সিগারেট ছাড়া যায় না। সিরাত বলে উঠল। সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়, শুধু মনোবল লাগে। আমরা যদি ছাড়াতে পারবো না তাহলে কখনো সেই জিনিসটা ছাড়াও সম্ভব না। আর আমরা যদি ভাবি যে সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, তাহলে খুব সহজে সিগারেট ছেড়ে দেওয়া যাবে। রহিম চাচা হাসি মুখে বললেন। সিগারেটে কোনো ক্ষতি করে না মা, আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি। সিরাত অমত পোষণ করে বলল। হয়েছে, আপনি বুঝতে পারছেন না। রহিম চাচা অবাক হয়ে সিরাতের দিকে তাকিয়ে রইল। সে সিরাতের কথা বুঝতে পারল না। সে তো কোনো ক্ষতি দেখতে পারছে না। সিরাত বুঝতে পারল রহিম চাচা তার কথা কিছু বুঝতে পারেনি। তাই সিরাত বলল। আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন ফুসফুসে যায়। ফুসফুসে রয়েছে কোটি কোটি বায়ুথলি। এই বায়ুথলি দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে। ধূমপান ফুসফুসে বায়ুথলিকে ধ্বংস করে দেয়। একবার বায়ুথলি ধ্বংস হলে নতুন করে আর তৈরি হয় না। কোটি কোটি বায়ুথলি থাকায় আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু নীরবে ফুসফুসের ক্ষতি হতেই থাকে। এর থেকে শুরু হয় শ্বাসকষ্টের রোগ। এই শ্বাসকষ্টের রোগ শুরু হলে এর থেকে মুক্তি পাবার আর উপায় নেই। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সারও হতে পারে। শুধু ফুসফুসে না, আরো অনেক জায়গায় হতে পারে। শুধু ধূমপানের কারণে হার্ট অ্যাটাকও হতে পারে। প্রতি 2 জন ধূমপান করা ব্যক্তির মধ্যে একজন মৃত্যুবরণ করে ধূমপানের কারণে। একজন সিগারেট খাওয়া সাধারণ মানুষ অন্য সাধারণ মানুষের থেকে 8 থেকে 9 বছর কম বাঁচে। শেষ সিগারেট খাওয়ার 20 মিনিটের মধ্যে হার্টবিট আর ব্লাড প্রেশার স্বাভাবিক হতে শুরু করে। 8 ঘন্টার মধ্যে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে। আর 48 ঘন্টার মধ্যে শরীর থেকে সব কার্বন মনোক্সাইড দূর হয়ে যায়, নাকের ঘ্রাণ আর মুখের স্বাদ ফিরে আসে। 42 ঘন্টার মধ্যে শ্বাসতন্ত্র প্রসারিত হতে শুরু করে, যার ফলে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। 1 বছর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে আসে। শুধুমাত্র মনোবল আর ক্ষতিকারক দিনগুলো মাথায় রাখলে খুব সহজেই সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। একশেষে কথাগুলো বলে থামলো সিরাত। রহিম চাচা সব বুঝতে না পারলেও অনেকটাই বুঝেছে। তিনি হাসি মুখে বললেন। এখন থেকে তোমার কথা মাথায় রাখবো মা। এগুলো মনে থাকলে আমার আর সিগারেট খেতে মনে চাইবে না। জেনে শুনে নিজের ক্ষতি করা বোকামি। তখনই কেউ বলে উঠল। বাহ, তুমি তো দেখি অনেক কিছু জানো। সিরাত দরজার দিকে তাকালো। দরজার সামনে আহনাব আর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আহনাব মুগ্ধ নয়নে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। এত সময় মনোযোগ দিয়ে সিরাতের কথাগুলো শুনেছে সে। মেয়েটি এসে সিরাতকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন কাণ্ডে সিরাত থমকে গেল। মেয়েটি সিরাতকে ছাড়তেই নাদিয়া বেগম হাসি মুখে মেয়েটিকে জড়িয়ে ধরল। সিরাত অবাক পানে সেদিকে তাকিয়ে রয়েছে। কে মেয়েটি? কেমন আছিস পারিয়া? মেয়েটি নাদিয়া বেগমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। এই তো ভালো মামুনি। ফারিয়া সিরাতের দিকে ইশারা করে বলল। এই কি আহনাপের বউ? নাদিয়া বেগম হাসি মুখে মাথা নাড়লেন। ফারিয়া উৎফুল্ল কণ্ঠে বলল। আমি আগেই বুঝেছিলাম তুমিই সিরাত। সিরাত সৌজন্যমূলক হাসি দিল। নাদিয়া বেগম সিরাতকে ফারিয়ার দিকে ইশারা করে বলল। এই হলো তোমার ননদ, রোকেয়ার মেয়ে।
আহনাফের ফুফাতো বোন। সিরাত ফারিয়ার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ল। আহনাফ এখনো এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সবাইকে তাড়া দিয়ে বললেন। সবাই খেতে এসো। বলেই তিনি রান্নাঘরে চলে গেলেন। সিরাতও নাদিয়া বেগমের সাথে চলে গেল। ফারিয়া আহনাফের দিকে তাকিয়ে বলল। কিরে, ওখানে দাঁড়িয়ে থাকবি? আহনাফ আপন মনে কিছু একটা ভাবতেছিল। ফারিয়ার কথায় আহনাফের ভাবনায় ছেদ ঘটল। আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই আহনাফ উপরে চলে গেল। ফারিয়া আহনাফের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক ফালি নিঃশ্বাস ফেলে চলে গেল। খাবার টেবিলে নাদিয়া বেগম খাবার গুছিয়ে রাখছে। নাদিয়া বেগমের সাথে সাথে সিরাতও হাতে হাতে কাজ করছে। ফারিয়া ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল। মামনি, মা কোথায়? মাকে যে দেখছি না। তোর মা তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, চলে আসবে বিকালের মধ্যে। আমি বরং আহনাবকে ডেকে নিয়ে আসি। বলেই চেয়ার ঠেলে উঠতে নিলে নাদিয়া বেগম বাধা দিয়ে বললেন। তুই বস, সিরাত গিয়ে ডেকে নিয়ে আসুক। সিরাত আমতামতা করে বলল। আমি থাক আপুই, যাক। নাদিয়া বেগম গম্ভীর নয়নে তাকিয়ে বলেন। তুমিও যাবে? যাও তাড়াতাড়ি আহনাবকে ডেকে নিয়ে আসুক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনাফকে ডাকতে চলে গেল। আহনাফ সবে গোসল করে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। পরনে গেঞ্জি আর ট্রাউজার। সিরাত দরজার সামনে দাঁড়িয়ে হাত কসলাচ্ছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। সিরাত এইটুকু বুঝে তার উপস্থিতি আহনাফের পছন্দ না। আয়নায় সিরাতের প্রতিবিম্ব দেখে আহনাফ ভ্রু কুঁচকে বলল। কি সমস্যা? সিরাত চমকে উঠল। মুহূর্তেই নিজেকে সামলে আমতামতা করে বলল। আসলে আসলে আহনাফ বিরক্ত চোখে পেছন ফিরে সিরাতের দিকে তাকিয়ে বলল। আসলে নকলে কি? সিরাত নিজেকে ধাতস্থ করে নির্বিকার কণ্ঠে বলল। আপনাকে খেতে রাখছি। আহনাফ কিছু বলল না। পুনরায় চুল মুছতে শুরু করলো। সিরাত আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ এমন ভান করছে যেন এখানে কেউ নেই। সিরাত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আহনাফ তো উত্তরে কিছু বলল না। সে এখন কি করবে? চলে যাবে? সিরাতের ভাবনার মাঝেই আহনাফ টাওয়াল মেলে দিয়ে সিরাতকে পাশ কাটিয়ে চলে গেল। একবারও সিরাতের দিকে তাকায়নি। মনে হলো এখানে সিরাত অদৃশ্য। সিরাতের ব্যাপারটা খারাপ লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসলো। খাবার টেবিলে কেউ তেমন কোনো কথা বলেনি। মাঝে মাঝে ফারিয়া আহনাফের সাথে কথা বলছে। আহনাফ শুধু তার হ্যাঁ জবাব দিয়েছে। সিরাত নীরবে খাওয়া শেষ করছে। একে একে সবাই যে যার রুমে চলে গেল। সিরাত পড়ল আরেক বিপাকে। এখন সে কি করবে? রুমে তো উনি আছেন। সিরাত গেলে তো বিরক্ত হবে ভেবেই সিরাত আর উপরে গেল না। সোফায় গিয়ে বসে পড়ল। সোফায় হালান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর কারো গলার খিকরির শব্দে সিরাত চোখ মেলে তাকালো। চোখ খুলে আহনাফকে দেখে সোজা হয়ে বসলো। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল। তুমি আমার সাথে এক জায়গায় যাবে, তাড়াতাড়ি আসো। সিরাত অবাক হয়ে বসে রইল। কথাটা তার বোধগম্য হলো না ঠিক। কোথায় যাবে সে? সিরাতের কোনো হেলদোল না দেখে আহনাফ বলল। কি হলো? সিরাত উঠে দাঁড়ালো। আহনাফকে দেখে বোঝা যাচ্ছে বাইরে কোথাও যাবে। সেরকমই রেডি হওয়া। সিরাত আহনাফের পেছন পেছন চলে গেল। আহনাফ গাড়িতে ড্রাইভিং সিটে বসে বলল। তাড়াতাড়ি ওঠো। সিরাত আহনাফের পাশের সিটেই বসলো। আহনাফ সিরাতের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল। সিট বেল্ট লাগাও। সিরাত মাথা নাড়ালো। সিরাত সিট বেল্ট লাগিয়ে চুপ বসে রইল। আহনাফ কাউকে কল দিয়ে আমরা তাড়াতাড়ি আসতেছি বলে রেখে দিল। একবার সিরাতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। সিরাত একবার জিজ্ঞেস করছে আহনাফকে তারা কোথায় যাচ্ছে, কিন্তু আহনাফ কিছু বলেনি। সিরাত জানালার কাজ ভেদ করে বাহিরে তাকিয়ে ভাবছে আহনাফ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তাকে কি তার চাচার বাসায় রেখে দিয়ে আসবে আহনাফ? আকাশ কুসুম ভাবতে ভাবতে সময় পার করলো সিরাত। গাড়ি থামলো প্রায় 1 ঘন্টা পর। এর মধ্যে অনেক সময় জ্যামে পড়েছিল তারা। সিরাত গাড়ি থেকে নেমে বুঝলো তারা একটা হসপিটালে সামনে দাঁড়িয়ে আছে। আহনাফ হসপিটালের ভিতরে প্রবেশ করলো। সিরাতও আহনাফের পেছন পেছন গেল। আহনাফ 3 তলার করিডোরে শেষ প্রান্তে এক কেবিনে প্রবেশ করলো। সিরাত বুঝতে পারছে না তারা এখানে কেন এসেছে। কারো কি কিছু হয়েছে? সিরাত কেবিনে ঢুকতেই অবাক হয়ে গেল। বেডে তার চাচা শুয়ে রয়েছে। সিরাত দ্রুত বেডের কাছে এগিয়ে গেল। পাশেই তার চাচি আঞ্জুমান বেগম বসে রয়েছেন। আহনাফ একপাশে দাঁড়িয়ে রয়েছে। সিরাত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে চাচার? হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তারপর লোকজন ধরাধরি করে এখানে নিয়ে এসেছে। আমি আসার সময় আহনাফ বাবাকে ফোন দিয়ে বলেছিলাম। আহনাফ বাবা তো ডাক্তার, তাই আমি আসতেই ডাক্তার বলল রক্তচাপ অনেক কমে গিয়েছে, যার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, এখন ঘুমাচ্ছে। সিরাত চিন্তিত হয়ে পড়ল। আজকে তার চাচার এই অবস্থার জন্য সিরাত নিজেকে দায়ী করছে। তাকে নিয়ে চিন্তা করতে করতেই তার চাচার এই অবস্থা।
সন্ধ্যা 6টা। সিরাত তার চাচার পাশে বসে রয়েছে। আহনাব কেবিনের বাইরে দাঁড়িয়ে ডক্টরের সাথে কথা বলছে। উনি তাহলে ডক্টর, হার্ট সার্জন। তখন চাচির কথায় খেয়াল না করলেও পরে জানতে পেরেছে সিরাত। এমন সময় আহনাব কেবিনে ঢুকে বলল, আমরা তাড়াতাড়ি আসতেছে। আমি ডাক্তারের সাথে কথা বলছি। কালকে সকালে আপনাকে ছেড়ে দেব। আমাকে এখন যেতে হবে চাচা। সিরাতের চাচা আজমল সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আহনাব সিরাতের পাশে দাঁড়িয়ে বলল, চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে দ্রুত যেতে হবে, একটা ওটি রয়েছে। সিরাত অনুনয় করে বলল। আমি এখানেই থাকি আজকে। আহনাব কিছু বলার আগে সিরাতের চাচা বাধা দিয়ে বললেন, তো চাচি আছে তো, চিন্তা করিস না, তুই বরং জামাই বাবাজির সাথে চলে যা। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনাবের সাথে চলে আসলো। সিরাত বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আহনাব আপন মনে গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ি থামায় সিরাত নড়ে চড়ে বসলো। এটা তো বাড়ির সামনে না, তাহলে উনি এখানে কেন থামিয়েছেন? সিরাতের ভাবনার মাঝেই আহনাব বলল। নামো। সিরাত হকচকিয়ে উঠল। মাঝ রাস্তায় কেন নামবে? চারপাশে সাই সাই করে দ্রুত গতি গাড়ি চলছে। আহনাব পুনরায় বলল। দ্রুত নামো। সিরাত নামতেই আহনাব বলল। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, একে বাড়িতে চলে যাও। সিরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে আহনাব চলে গেল। সিরাত রোডের পাশে দাঁড়িয়ে রইল। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটা শুরু করলো। তার কাছে একটা টাকাও নেই। আনমনে ব্যস্ত রাস্তায় হাঁটছে সিরাত। আনমনে জীবনের সমীকরণ মিল আছে। জীবন বড়ই অদ্ভুত। শত কষ্ট থাকা সত্ত্বেও হাসি মুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হয়। হঠাৎ চোখে অনেক আলো পড়তেই সামনে তাকাতেই থমকে গেল। তার দিকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসে। এই মনে হয় তার জীবন শেষ। ভাবতেই সিরাত চোখ বন্ধ করে নিল। আর মুহূর্তেই হঠাৎ হ্যাসকাটানে কেউ সরিয়ে নিল সিরাতকে। গাড়িটা সিরাতের পাশ থেকে চলে গেল দ্রুত গতিতে। সিরাতের অনেক কাছ থেকেই অতিক্রম করেছে গাড়িটি। আর একটু হলেই সিরাতকে আঘাত করত। একটুর জন্য বেঁচে গেল। জোরে টান দেওয়ার তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই এক শক্ত পুরুষালী বলিষ্ঠ হাত তার বাহু ধরে ভারসাম্য বজায় রাখল। সিরাত চোখ মেলে তাকাতেই দ্রুত গতিতে ছিটকে সরে আসলো। লোকটি আশ্বস্ত করতে নরম কণ্ঠে বলল, রিল্যাক্স, ভয় নেই। আমি শুধু আপনাকে বাঁচানোর জন্যই ধরেছিলাম। আপনি ঠিক আছেন তো? সিরাত উপরে নিচে মাথা নাড়াল। চোখ মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ আচমকা এমন কাণ্ডে ভয় পেয়েছে খানিকটা। ভেবেছিল আজকেই তার শেষ দিন। গাড়িটা যে স্পিডে আসতেছিল তাতে তার বাঁচার সম্ভাবনা ছিল না বলেই চলে। ভাগ্যক্রমে লোকটি তাকে বাঁচিয়ে নিল। সিরাত কৃতজ্ঞতা কণ্ঠে বলল, ধন্যবাদ। ইটস ওকে। আমার নাম সাদাত। আপনি? সিরাত ভ্রুকুচকে তাকিয়ে রইল। পরে কিছু একটা মনে করে বলল। সিরাত। সাদাত হাস্যোজ্জ্বল মুখে বলল, নাইস নেম। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু নিয়ে চিন্তিত থাকতেছিলেন, তাই বললাম আর কি। সিরাত কথা এড়িয়ে বলল। আমি আসি তাহলে। সিরাতের এক পা বাড়াতেই সাদাত বাধা দিয়ে বলল, চলুন, আপনাকে এগিয়ে দিয়ে যাচ্ছি। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। সাদাত আপত্তি জানিয়ে বলল, আপনি যেমন অনমনে হাঁটতেছিলেন, পুনরায় আবার আনমনে হয়ে গেল কেন? বিপত্তি হতে পারে। আর আমরা বড় কথা হলো সামনের রাস্তা নির্জন, তাই আপনাকে একা একা যাওয়া ঠিক হবে না। সিরাত পুনরায় বাধা দিতে নিলেই সাদাত হাত উঁচু করে সিরাতকে থামিয়ে বলল, আমি আপনার কোনো কথা শুনছি না। আমি আপনাকে একা যেতে দিতে পারবো না। তারা করবে সারাক্ষণ। সিরাত আপত্তি থাকা সত্ত্বেও আর বাধা দিল না, রাজি হয়ে গেল। আসলে একা একা যাওয়াটা ঠিক হবে না। আর লোকটাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে, অন্তত বিবেকহীন না। কথাটা সিরাত আহনাবকে উদ্দেশ্য করে ভাবল। সিরাতের ভাবনার মাঝে সাদাত তার গাড়ি নিয়ে হাজির হলো। সাদাত গাড়িতে উঠতে বললে সিরাত অস্বস্তি নিয়ে গাড়িতে উঠল। আহনাবের যে ওটি করার কথা ছিল তার রোগীর কিছু সমস্যার কারণেই করা হয়নি। কালকে অপারেশন হবে, তাই আহনাব বাসায় চলে আসলো। বাসায় এসে সোফায় গা এলিয়ে বসতেই নাদিয়া বেগম হন্তদন্ত হয়ে এসে বলল, তুই একা যে, সিরাত মা কই? আহনাব সোফায় মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। নাদিয়া বেগমের এমন কথা শুনে ধপ করে চোখ মেলে তাকালো, মাথা সোজা করে বলল, কই মানে? বাসায় আসেনি? নাদিয়া বেগম অবাক হয়ে বললেন, তোদের তো একসাথে আসার কথা, তাহলে ও আগে আসবে কিভাবে? আহনাব উঠে দাঁড়ালো। কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল। নাদিয়া বেগম চিন্তিত হয়ে সোফায় বসে রইল। আহনাব গাড়ি নিয়ে যেখানে সিরাতকে রেখে এসেছিল সেখানে বেরিয়ে গেল।
ধীর গতিতে গাড়ি চলছে। সিরাত বাহিরের দিকে তাকিয়ে রয়েছে। সাদাত টুকটাক কথা বলছে। সিরাত শুধু কথায় সায় মিলাচ্ছে, নিজে কিছু বলেনি। হঠাৎ সিরাত গাড়ি থামাতে বলতেই সাদাত গাড়ি থামিয়ে বলল। কি হলো, এখানে থামতে বলুন কেন? সিরাত গাড়ি থেকে নামার জন্য উদ্যত হয়ে বলল। বাড়ির সামনে এসে গেছি। সাদাতকে কিছু বলার সুযোগ না দিয়ে সিরাত গাড়ি থেকে নেমে পড়ল। সিরাত গাড়ির বাহিরে দাঁড়িয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল। ধন্যবাদ। সাদাত মুস্কি হেসে বলল। শুধু ধন্যবাদ হবে না, পরের বার দেখা হলে এক কাপ কফি খাওয়ালেই হবে। সিরাত মাথা নাড়িয়ে চলে আসলো। সাদাত বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসলো। সিরাত বাড়ির ভেতর প্রবেশ করতেই নাদিয়া বেগম সোফা থেকে উঠে সিরাতের কাছে এগিয়ে গেল। চিন্তিত কণ্ঠে বলল। কোথায় ছিলি এত সময়? আমি তো কিছুই বুঝতেছি না। তোদের তো একসাথে আসার কথা ছিল। আহনাফ আগে আসলো, আবার বেরিয়ে গেল, তুই এখন একা আসলি। সিরাত আশ্বস্ত করে বলল। আসলে ওনার জরুরি কাজ ছিল, তো তাই উনি আগে এসেছিলেন আর আমি হসপিটালে ছিলাম। আমিও ওনাকে বলেছিলাম চলে যেতে, আমি একা যেতে পারবো। সিরাত নাদিয়া বেগমের সাথে মিথ্যে কথা বলল। যদি সত্যি কথা বলতো তাহলে নাদিয়া বেগম অনেক কষ্ট পেত। এমনিতেই সকালে আহনাফের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন তিনি, তাই সিরাত মিথ্যে বলল। নাদিয়া বেগম সিরাতের চাচার ব্যাপারে জিজ্ঞেস করলো। সিরাত নাদিয়া বেগমের সাথে কিছু সময় কথা বলে উপরে চলে আসলো। সিরাত রুমে এসে সোজা গোসলে চলে গিয়েছিল। অনেক সময় নিয়ে গোসল করে বেরিয়ে আহনাফকে বেডে বসে থাকতে দেখে খানিকটা চমকে উঠল। আহনাফকে অন্যরকম দেখাচ্ছে। সিরাত সেদিকে বেশি খেয়াল না দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আচমকা আহনাফ উঠে এসে সিরাতের বাহু শক্ত করে ধরে দেয়ালে ঠেকিয়ে বলল। আমি তোমাকে নামিয়ে দিয়েছিলাম কত সময় আগে, বাড়ি আসতে এত দেরি হলো কেন? আহনাফ এমনভাবে ধরেছে যে সিরাত প্রচুর ব্যথা পাচ্ছে। তার উপর আহনাফের এমন কথা শুনিয়ে সিরাতের অনেক রাগ লাগলো, কিন্তু চুপ করে থেকে নিজের রাগকে সংযত করতে লাগলো। আহনাফ সিরাতকে চুপ থাকতে দেখে পুনরায় অগ্নি চোখে বলল। কি হলো, কথা বলছো না কেন? এত সময় রাতে একা রাস্তায় থাকার মানে কি? তোমাকে আমি যেখানে নামিয়ে দিয়েছিলাম তোমার আরো আগে বাসায় আসার কথা ছিল। এত রাতে রাস্তায় থাকার মানে কি? যদি কিছু হয়েছে তো? এবার আর সিরাত চুপ থাকতে পারল না, ক্ষোভে বলল। একা একটা মেয়েকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় আপনার এটা মাথায় রাখা উচিত ছিল। কিছু হতে পারতো, কোনো বিপদ হতে পারতো। নামিয়ে দেওয়ার সময় যখন আপনার বিবেকে বাঁধেনি, তাহলে এখনো আমি দেরি করছি, তাতে আপনার কিছু হতে পারতো। এই ভেবে আপনার সময় নষ্ট করার আর দরকার নেই। আহনাফের মুখশ্রীতে এত সময় ফুটে থাকার রাগ নিমিষেই মিয়ে গেল। হাতের বাঁধন আলগা হতেই সিরাত আহনাফকে ধাক্কা দিয়ে সরে আসলো। মাথার টাওয়াল খুলে চেয়ারে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। আহনাফ আনমনে কিছু একটা ভাবতে থাকলো। রাত 12টা বাজে। সিরাত এত সময় রুমে আসেনি। খাবার টেবিলে আহনাফের দিকে একবারও তাকায়নি। আহনাফের সামনেই পড়তে ইচ্ছে করছে না তার। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে রুমে ঢুকলো। রুমে চোখ বুলিয়ে দেখলো আহনাফ কোথাও নেই। বারান্দার কাছে যেতেই বুঝতে পারলো আহনাফ বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। সিরাত দ্রুত বেড থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। গায়ে একটা কাঁথাও মুড়িয়ে নিল। খানিক সময় পর আহনাফ সোফার সামনে এসে দাঁড়িয়ে নির্বিকার চোখে সিরাতের দিকে তাকিয়ে থাকলো। তার সিরাতের সাথে কিছু কথা ছিল। অনেক সময় অপেক্ষা করেছিল সিরাতের জন্য, কিন্তু সিরাত এত সময় রুমে আসেনি। একটা কল আসায় বারান্দায় গিয়েছিল, এখন রুমে এসে দেখে সিরাত ঘুমিয়ে গিয়েছে। কাঁথা গায়ে মুড়িয়ে থাকার ব্যাপারটা খেয়াল হতেই আহনাফ বিরক্তি নিয়ে বলল। আসলে বিরক্তিকর, এই গরমে কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। কথাটা আহনাফ জোরে বলায় সিরাতও শুনতে পেল। সে ঘুমোয়নি, চোখ বন্ধ করে রয়েছে, মনে মনে বলল। আর আপনি তো আসলে মিস্টার ট্যাক্টাস, যার ব্যবহার কাটার মতো। আহনাফ রুমের লাইট বন্ধ করে বেরিয়ে শুয়ে পড়ল। জানালা দিয়ে রুমে মৃদু আলো এসে পৌঁছে। আকাশে জ্বলছে অসংখ্য তারা, সাথে চাঁদের আলোয় আলোকিত বাহিরের পরিবেশ, যার খানিকটা ছোঁয়া ভেতরের পরিবেশেও পাচ্ছে। রুম জুড়ে চাঁদের আলোয় আলোকিত ভেতরের পরিবেশ। সকাল হয়েছে অনেক আগেই। সিরাত আড়মোড়া ভেঙে বসে রইল। মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘুম ঘুম চোখে সামনে তাকাতেই আহনাফকে দেখে চমকে উঠল। দ্রুত চোখ কুঁচলে আবার সামনে তাকালো। আহনাফ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ব্যাগ যা সিরাতের দিকে এগিয়ে ধরে রেখেছে। আহনাফ ইশারায় সিরাতকে ব্যাগটা নিতে বলল। সিরাত বিস্ময় নিয়ে ব্যাগটা হাতে নিল। ব্যাগ খুলে দেখলো ভিতরে একটা বক্স রয়েছে।
বক্স হাতে নিতে পুনরায় বিস্ময় চোখে আহনাফের দিকে তাকালো। ভ্রুকুচকে আহনাফ বলল। সিরাত এখনো বিস্ময় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ বিরক্ত ভাব মুখে ফুটিয়ে সিরাতের হাত থেকে বক্সটা নিল। বক্সের ভেতর থেকে ফোন বের করে চালু করে সিরাতের দিকে এগিয়ে দিল। সিরাত বিস্ময় নয়নে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? ফোনের ভিতর সিম আছে, আর আমি সবার নাম্বার এতে সেভ করে দিয়েছি। আর আমার নাম্বারও রয়েছে, আমার নামে খোঁজ করো, পেয়ে যাবে। সিরাত আহনাফের দিকে তাকিয়ে মাথা দুলালো। আহনাফ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলায় টাই বাজছে সে। সিরাত গম্ভীর কণ্ঠে বলল, কোনো প্রয়োজন ছিল না ফোন দেওয়ার। এমনিতেও আমাকে বিয়ে করে আমাকে করুণা করেছেন, এটাই অনেক। আমার জন্য আপনাকে আর কিছুই করতে হবে না। আহনাফ আয়না দিয়েই সিরাতের প্রতিবিম্বের দিকে সরল চোখে চেয়ে রইল। হয়তো সিরাতের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। সিরাত ফোনটা সোফার উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। আহনাফ কিছু সময় একভাবে দাঁড়িয়ে রইল। সিরাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আহনাফ রুমে নেই। সিরাত এক পলক ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 7টা বেজে 5 মিনিট। এত সকালে উনি কোথায় গেলেন? সিরাত গিয়ে সোফায় বসলো। আহনাফ সব গুছিয়ে রেখে গেছে। বিছানা পরিপাটি করে গোছানো, সোফায় থাকা বালিশ আর কাঁথা গুছিয়ে রেখে গেছে। এই দিনে সিরাত এইটুকু বুঝে গিয়েছে আহনাফ অনেক পরিপাটি। সিরাত হাতে ফোনটা নিয়ে কিছু সময় নেড়েচেড়ে দেখলো। দেখে মনে হচ্ছে অনেক দামি। তাকে এত দামি ফোন কিনে দেওয়ার কোনো মানেই হয় না। করুণা করে একটা নর্মাল কম দামি কিনে দিলেও হতো, তাতেই সিরাত অনেক খুশি। কথাগুলো মনে মনে বলে সিরাত নিচে চলে গেল। সিরাত নিচে নেমে রান্নাঘরে চলে আসলো। নাদিয়া বেগম রুটি বেলতেছিলেন। সিরাতকে দেখে বললেন, আহনাফ চলে গেল আর তুমি এত পরে নিচে নামলে যে? ছেলেটা যাওয়ার সময় একবার নিচে আসতে। ছেলেটা 7 দিনের জন্য মেডিকেল থেকে ক্যাম্পে গেল। সিরাত অবাক হলো কিছুটা। সে তো কিছুই জানে না, অবশ্য জানার কথাও না, সেই অধিকার তার নেই। নাদিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবশ্যই আহনাফ যে রকম ব্যবহার করে তোমার সাথে, তাতে তোমার দূরে থাকাটাই কথা। কিন্তু আহনাফ তোমাকে মন থেকে না মানলো। তুমি আহনাফের স্ত্রী, নিজের অধিকার ছেড়ে দিও না, নিজের অধিকার বানিয়ে নিতে শেখো। সিরাত কি বলবে কিছুই বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে রইল। সিরাত তার চাচার বাসায় এসেছে কিছু সময় হলো। নাদিয়া বেগমের পারমিশন নিয়ে চলে এসেছে সকাল সকালে। কিছুতেই তার মন টিকতে ছিল না ওই বাসায়। সিরাত 1 কাপ চা বানিয়ে এনে তার চাচার সামনে রাখলো। আজমল সাহেবকে আজকে সকাল সকালে রিলিজ করা হয়েছে। তিনি বিছানায় গা এলিয়ে বসেছিলেন। সিরাতের হাত থেকে চায়ের কাপ হাতে নিয়ে ইশারায় সিরাতকে বসতে বললেন। সিরাত তার পায়ের কাছে বিছানায় অপর প্রান্তে বসলো। আজমল সাহেব চুমুক দিয়ে বললেন, তুই ওই বাড়িতে ভালো আছিস মা? সিরাত হাসি মুখে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ চাচা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজমল সাহেব সিরাতের কথায় স্বস্তি পেলেন। বুক থেকে যেন পাথরের ভার নেমে গেল। শান্তি লাগছে এখন। সিরাতের জন্য তিনি অনেক চিন্তিত ছিলেন। স্বস্তির কণ্ঠে বললেন, তোর শাশুড়ি মা অনেক ভালো, আর আফনাফ বাবাও অনেক ভালো। কত ভালো ব্যবহার তার। তুই অনেক ভালো থাকবি মা। সিরাতের কাছে তাচ্ছিল্য লাগলো কথাগুলো, তবুও মুখে হাসি ফুটিয়ে মাথা দোলালো। আজমল সাহেব পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তবুও যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবি মা। তোকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। তুই আমার আরেক মেয়ে। তোর বাবা বেঁচে না থাকলে কি হয়েছে? যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বাবার ছায়া হয়ে বেঁচে থাকবো। সিরাতের চোখ ছলছল করে উঠল। এই একটা মানুষ যে সিরাতের আপন, অনেক কাছের মানুষ। সিরাতর তার চাচাকে বাবার চোখে দেখে। এই মানুষটাই বাবা মা হারানোর পর নিজের মেয়ে করে তাকে কাছে টেনে নিয়েছে। ভাগ্য সবসময় খারাপ করে না আমাদের সাথে, ভালো কিছুও করে। যেমন বাবার মতো এক নতুন বাবা পেয়েছে সে। সিরাত আরো কিছু সময় তার চাচার সাথে কথা বলে খালি চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে এলো। রান্নাঘরে আসতেই সিরাতের চাচি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই যে নবাব দাদি, বড় ঘরে আপনার বিয়ে হয়েছে দেখে পাবো যে মাটিতে পড়ছে না। ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি? এত সময় যে বসে আপনি গল্প করলেন। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল। এখনই করছি চাচা। বলে সিরাত পানির ট্যাপ ছেড়ে চায়ের কাপ ধুতে লাগলো। তার চাচির এমন ব্যবহারে এখন সে অভ্যস্ত। আগে খারাপ লাগলেও এখন আর লাগে না। সিরাত কাপের সাথে সাথে রান্নাঘরে রাখা বাকি আধোয়া জিনিস ধুয়ে রাখলো। তারপর সব রুম গুছিয়ে বালতিতে পানি নিয়ে ঘর মোছা শুরু করলো। 3 দিন হয়ে গেছে সিরাত তার চাচার বাসায় রয়েছে। দিনরাত খেটে মরছে, তবুও চাচার বাসায় রয়েছে।
চাচাকে স্বস্তি লাগে তার। ওই বাসায় থাকলে চাচার জন্য চিন্তিত থাকতো। সিরাতের চাচা এখন পুরোপুরি সুস্থ। বিকেলে সিরাতের বান্ধবী মিতু এসে সিরাতকে তাদের বাসায় নিয়ে যায়। মিতু সিরাতের অনেক কাছের বান্ধবী, সিরাতের সুখ দুঃখের সাথী। সিরাত ছোটবেলা থেকে শুধু মিতুর সাথেই মিশে আসে। মিতু সিরাতকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মিতু যখনই জানতে পারছে তখনই সাথে সাথে গিয়ে সিরাতকে নিজের বাসায় নিয়ে এসেছে। সিরাতও বিছানায় বসল। সঙ্গে সঙ্গে মিতু রাগান্বিত কণ্ঠে বলল। সিরাত মুখে হাসি ফুটিয়ে বলল, আরে আরে, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো তোকে ফোন দিয়ে জানালাম দেরিতে হলেও। মিতু ভেঙচি কেটে বলল। সিরাত এগিয়ে গিয়ে মিতুর কাছে বসে বলল। এখন বল, তুই কেমন আছিস? আর তোর শাশুড়ি কই? মিতু হাসি মুখে বলল। সিরাত মুখে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল। সবাই অনেক ভালো। মিতু ভ্রুকুচকে সিরাতকে বোঝার চেষ্টা করছে। মিতুর থেকে কথা লুকানো সিরাতের জন্য অনেকটা অসম্ভব ব্যাপার। তাই সিরাত দ্রুত কথা এড়াতে বলল। তা এখন কি করবি? ভর্তি হয়েছিস কোথাও? মিতু দীর্ঘশ্বাস ফেলে কিছুটা আক্ষেপের কণ্ঠে বলল। কথাটা শুনে সিরাতের অনেক খারাপ লাগলো। এটা কেমন কথা? আগে তিনি বলে দিলেন সংসার আর পড়াশোনা একসাথে ঠিক মতো দুটো করা যায় না। আগে দেখতো সবাই যে পড়ে না এমন তো নয়, সবাই তো সংসার আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে করছে। তবুও অনেকে এমন মন মানসিকতা নিয়ে থাকে যে সংসার আর পড়াশোনা দুটো একসাথে ঠিকমতো করা যায় না। এদের জন্যই অনেক বিয়ের পর ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না। হঠাৎ কলিং বেল বাজতেই মিতু দরজা খুলতে চলে গেল। সিরাতও মিতুর পিছু পিছু আসলো। মিতু দরজা খুলতে মিতুর ছোট ননদ ভেতরে আসলো। বয়সে মিতুর বড়ই তিনি। সিরাতকে দেখে তিনি বিরক্তি নিয়ে বললেন। সিরাত কিছু বলার আগে মিতু বলে উঠল। তিনি সিরাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন। মিতুর ননদের কথা শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিতু তার ননদের কথা শুনে আশ্চর্য হয়ে বলল। তিনি পুনরায় বিরক্তি নিয়ে বললেন। কথাটা শেষ করতে না দিয়ে মিতু রাগান্বিত কণ্ঠে বলল। সিরাত আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে চলে আসলো। মিতু অনেকবার পেছন থেকে ডেকেছে কিন্তু সিরাত দাঁড়ায়নি। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে সিরাত। বাসায় এসে কলিং বেল বাজাতেই সিরাতের চাচাতো বোন এসে দরজা খুলল। আজকে সকালে এসেছে সে। ঢাকার ভেতরে এক কলেজে পড়ে সে, কিন্তু বাসা থেকে অনেক দূর হওয়ায় হোস্টেলে থেকে পড়াশোনা করে সে। দরজা খুলতে সিরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজা আটকিয়ে বিছানায় শুয়ে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। সবাই সিরাতকে দোষারোপ করে তার প্রথম স্বামীর মৃত্যুর জন্য, কিন্তু এতে তার কি দোষ? 2 মিনিট পর কণ্ঠ শুনে চমকে উঠল সিরাত। ধরফরিয়ে উঠে বসলো সে। সামনের ব্যক্তিকে দেখে থমকে গেল সে। অবাক হয়ে বলল। আপনি? সামনে থাকা ব্যক্তি পুনরায় বলল। ঠিক আছেন? সিরাত চোখ মুছে মাথা দোলালো, বিস্মিত হয়ে বলল। কিন্তু আপনি এখানে? সিরাত দরজা শুধু ভিড়িয়ে রেখেছিল। দ্রুত দরজা খুলে ভেতরে আসলো নিশি। হন্তদন্ত হয়ে বলল। আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম, ভিতরে সাদাত আছে। পাশে চোখ বুলাতে দেখলো সাদাত দাঁড়িয়ে রয়েছে। সাদাতের থেকে চোখ ফিরিয়ে সিরাতের দিকে তাকাতেই চমকে ওঠে নিশি। সিরাতের কাছে এগিয়ে বলল। এই কি, তোর চোখ মুখে এমন অবস্থা কেন? সাদাত বলে উঠল। উনি কান্না করছিলেন কেন? আমি কিছু বলতেই কান্না থামিয়ে দিয়েছেন। নিশি সিরাতের দিকে চেয়ে ইশারায় বলল। কি হয়েছে? সিরাত কিছু বলল না। সে কিছুতেই বুঝতে পারছে না সাদাত এখানে কি করছে। দেখে তো মনে হচ্ছে নিশি আর সাদাত পরিচিত। সিরাত ভ্রুকুচকে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত বুঝতে পেরে ম্লান হাসি দিয়ে বলল। আমি আর নিশি ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আসলে তোমার রুমে কেউ ছিল না বলে এই রুমে ফ্রেশ হতে বলেছিল নিশি। সিরাত আস্তে করে বলল। ও। তখনই ডাক পড়ল সিরাতের চাচির। তিনি বসার ঘরে যেতে বলছেন সাদাতকে নিয়ে। নিশি সাদাতকে বসার ঘরে আসতে বলে চলে গেল। সাদাত এক পলক সিরাতের দিকে তাকিয়ে চলে আসলো। সিরাত উঠে ওয়াশরুমে গেল। চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। আজমল সাহেব এক আত্মীয়ের বাসায় গিয়েছেন। কিছু সময় পর নিশি আর তার মাও যাবে। সিরাত যাবে না বলে দিয়েছে। সাদাত আর নিশি সোফায় বসে গল্প করছে, আর সিরাতের চাচি রুমে বসে রেস্ট নিচ্ছেন। সিরাত 2 কাপ চা এনে সাদাত আর নিশিকে দিল। সাদাত সিরাতকে প্রশ্ন করলো। আপনার জন্যই আনেননি, আপনি খাবেন না? সিরাত কিছু বলার আগে নিশি হেসে বলল। সিরাত খুব একটা চা খায় না, তুমি খাও। সিরাত ট্রে রান্নাঘরে রেখে এসে সোফায় বসলো। সাদাত চায়ের কাপে চুমুক দিয়ে বলল। বাহ, আপনি এত দেখছি বেশ ভালো চা বানান।
সিরাত সৌজন্যমূলক হাসলো, কিছু বলল না। বসার ঘরে টুকটাক কথা হচ্ছে। নিশি আর সাদাতি বেশি কথা বলছে, আর সিরাত মাঝে মাঝে সায় মিলাছে। সাদাত মাঝে মাঝে সিরাতকে দু একটা প্রশ্ন করছে। এতক্ষণে সিরাত এইটুকু বুঝতে পারলো সাদাত অনেক মিশুক প্রকৃতির, তার ব্যবহারে অনেক ভালো। নিশি আর সাদাত স্কুল থেকে একসাথে। নিশি জেনারেল লাইনে মাস্টার্স করছে আর সাদাত ইন্টার্নি করছে। সাদাত একজন ডক্টর। কিছুক্ষণ হয়েছে সাদাত চলে গিয়েছে। সিরাতের চাচিও এইমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বেরিয়েছে। সিরাত দরজা বন্ধ করে ভেতরে আসলো। মূলত সিরাতের চাচির বোনের বাসায় দাওয়াত ছিল। নিশির ভালো লাগছিল না, তাই যায়নি। নিশি সাদাতকে অনেকবার বলেছিল রাতে এখানে খেয়ে যেতে, কিন্তু সাদাত জরুরি কাজ আছে বলে চলে গিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষে নিশি আর সিরাত এক বিছানায় শুয়ে আছে। দুই বোন শুয়ে শুয়ে গল্প করছে। গল্পের মধ্যেই নিশি জিজ্ঞেস করলো, আচ্ছা, সারাদিনে দুলা ভাই তোকে একবারও কল দিল না? সিরাত থমকে গেল। আহনাব গত 3 দিনে এখন পর্যন্ত একবারও ফোন দেয়নি তাকে। সিরাত আমতা আমতা করে বলল। হয়তো ব্যস্ত আছে অনেক। নিশি ধমকিয়ে বলল, চুপ থাক, ব্যস্ত আছে। এত ব্যস্ত যে বইয়ের খোঁজ নিবে না? সিরাত চুপ করে রইল। কি বলবে তার মাথায় আসে না। তখনই ফোন বেজে উঠল। সিরাত উঠে বসে ফোনের স্ক্রিন দেখলো, অপরিচিত নাম্বার। নিশি উৎসাহ নিয়ে বলল, কিরে, দুলা ভাই ফোন দিছে? সিরাত দুপাশে মাথা নাড়ালো। নিশির উৎসাহ মিলিয়ে গেল। বিষণ্ণতা নিয়ে নিশি আধশোয়া হয়ে উঠে বসলো। নিশি চোখের ইশারা দিয়ে জিজ্ঞেস করলো, তাহলে? জানি না। এর মধ্যেই কল কেটে গিয়েছে। সাথে সাথে পুনরায় কল আসলো। নিশি চোখের ইশারায় আশ্বস্ত করে কল রিসিভ করতে বলল। সিরাত কল রিসিভ করে সালাম দিল, কিন্তু কোনো উত্তর আসলো না। সিরাত এখন রীতিমতো বিরক্ত। এত রাতে কল দিয়ে চুপ করে রয়েছে দেখে। তারপরেও সিরাত শান্ত কণ্ঠে বলল। কে বলছেন? সাথে সাথে পাশ থেকে নিশি বলল। কে কল করেছে? সিরাত পুনরায় বলল। কে বলছেন? সাথে সাথে অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। সিরাতের খুব বিরক্ত লাগলো। নিশি জিজ্ঞেস করল, কে কল করেছে? সিরাত বিরক্তির ছাপ মুখে স্পষ্ট রেখে শুয়ে নির্বিকার কণ্ঠে বলল, জানি না। কিছু তো বললো না। সিরাতকে বিরক্ত দেখে নিশি আর কিছু বলল না, শুয়ে পড়ল। সিরাতের মনে একবারের জন্য মনে হয়েছিল হয়তো আহনাব ফোন দিয়েছে, কিন্তু আহনাব দেয়নি। ভাবতেই খানিকটা খারাপ লাগলো। পর মুহূর্তেই নিজেকে সামলিয়ে ভাবলো তার কেন খারাপ লাগছে। তার এমন ভাবনা হওয়াটাই ভুল ছিল। উনি কেন সিরাতকে ফোন দেবেন? তারপরও কোথাও যেন খারাপ লাগা করছে। আর কিছু ভাবলো না সিরাত। নিজের অজান্তেই মনের কোণ থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সকাল 10টার দিকে সিরাতের চাচার বাসায় হাজির হন নাদিয়া বেগম। ততক্ষণে সিরাতের চাচা চাচি বাসায় চলে এসেছিলেন। নাদিয়া বেগম কিছু সময় বসে সিরাতকে নিয়ে চলে আসেন। সিরাত নিজের রুমে এসে লাকেজ থেকে একটা সুতির 3 পিস নিয়ে পেছনে ঘুরতেই দেখলো আহনাব দাঁড়িয়ে রয়েছে। সিরাত থতমত খেয়ে গেল। উনি এখানে? কিন্তু ওনার তো আরো 3 দিন পর বাসায় আসার কথা ছিল। আহনাব অদ্ভুতভাবে সিরাতের দিকে তাকিয়ে আছে, তা দেখে সিরাত ইতস্তত করে বলল, কিছু বলবেন? আহনাব কিছু বলল না। রুম থেকে বেরিয়ে আসলো। সিরাত আহনাবের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। বাইরে প্রচুর গরম, ঘেমে একাকার হয়ে গিয়েছিল সিরাত, যার জন্য টানা 1 ঘন্টা গোসল করে বের হলো। সিরাত বের হয়েই দেখলো আহনাব সোফায় বসে কোলের ওপর বালিশ রেখে তারপর ল্যাপটপ রেখে কিছু একটা করছে। তখনই আহনাব সিরাতের দিকে তাকালো। সিরাত চমকে উঠল। আহনাব বিরক্তি মাখা কণ্ঠে বলল, গোসল করতে এত সময় লাগে বলছে? মা তোমার জন্য অনেক সময় অপেক্ষা করছে। সিরাত হন্তদন্ত হয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে সিরাত যেতে নিলে আহনাব বলে উঠল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা নিচে নেই, তারা বেরিয়ে পড়েছে। তোমার মতো কাণ্ড জ্ঞানহীনদের জন্য আর কত সময় অপেক্ষা করবে? আমি চলে যেতে বলেছে। সিরাত হতাশ হয়ে আহনাবের দিকে তাকালো। মনে মনে নিজের উপর রাগ লাগছে। সে তো জানতো তারা এখন বের হবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তাও কেন সিরাত এত সময় নিয়ে গোসল করলো? তার আরো আগে বের হওয়া উচিত ছিল। নিজের উপর রাগ লাগছে অনেক। আহনাব পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সিরাতের মাথায় পেঁচানো তোয়ালে খুলে বারান্দায় মেলে দিয়ে আসলো। তারপর ধোয়া ভিজা কাপড় চোপড়ের বালতি নিয়ে ছাদে চলে আসলো। ছাদে কাপড় চোপড় মেলে দিয়ে একপাশে এসে দাঁড়ালো। আকাশে কালো মেঘ, তবুও রোদ আছে। তার মধ্যে রয়েছে নির্মল বাতাস, যা সিরাতের চুলকে বারবার স্পর্শ করে এলোমেলো করে দিয়েছে। সিরাত খানিকক্ষণ ছাদে দাঁড়িয়ে রইল। পরিবেশটা তার অনেক ভালো লাগছে।
এর আগে 2বার ছাদে এসেছিল, তখন প্রচন্ড রোদ ছিল। আজকে রোদের তাপ কম, কিছু সময়ের মধ্যে চোখের পলকে ঝুম করে বৃষ্টি নামলো। সিরাত দ্রুত মেলে দেওয়া কাপড় চোপড় নামিয়ে পুনরায় বালতিতে রাখলো, তারপর সিঁড়ির কাছে রেখে দিয়ে আসলো। আজকে সিরাতের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে অনেক। 7-5 আর না ভেবে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। মিনিট 10 পর নেমে আসলো। তার অনেক ঠান্ডা লাগছে, না হলে আরো অনেক সময় ভিজবার ইচ্ছে ছিল। সিরাত রোমে ধীর পায়ে ঢুকিয়ে চারপাশে চোখ বুলালো। আহনাব রোমের কোথাও নেই। সিরাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতের বালতি বারান্দায় রেখে দ্রুত লাগেজের ভেতর থেকে কামিজ বের করলো। তখনই আহনাবের কণ্ঠ শুনে থমকে গেল সিরাত, চুপ করে রইল। আহনাব পুনরায় বলল, এই অকালে বৃষ্টিতে কেন ভিজছ? সিরাত উঠে দাঁড়িয়ে বলল, এমনি। আর 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত ওয়াশরুমে চলে গেল। আহনাবের এভাবে দাঁড়িয়ে থাকতেই অনেকটা লজ্জা লাগছিল সিরাতের। পুরো ভিজে রয়েছে সে। খানিক সময় পুনরায় গোসল করে বের হলো সিরাত। সিরাত বের হতেই আহনাব রাগান্বিত কণ্ঠে বলল, গাধা নাকি তুমি? বৃষ্টিতে ভিজে এখন আবার এত সময় নিয়ে গোসল করলে কেন? 1 ঘন্টা গোসল করে তো বৃষ্টিতে ভিজছ, তাহলে এখন আবার এত সময় কেন গোসল করলে? ঠান্ডা লাগে যদি? আহনাবের শেষ কথাটা শুনে থমকে গেল সিরাত। সিরাতকে চুপ থাকতে দেখে আহনাব দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, কথা বলছো না কেন? কথাটা খানিকটা জোরে বলছে আহনাব, যার কারণে কেঁপে উঠল সিরাত। পর মুহূর্তে সেদিন রাতের কথা মনে পড়তে সিরাত রাগ দেখিয়ে বলল, আমার ঠান্ডা লাগলে তাতে আপনার কি? আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না। আহনাব অবাক হয়ে গেল সিরাতের কথায়। রাগের আভা তার মুখ থেকে বিলীন হয়ে গেল। কিছু বলতে নিয়েও আর কিছু বলল না। সিরাত বারান্দায় চলে আসলো। তার অনেক রাগ লাগছে। সেদিন আহনাব যেভাবে বিবেকহীনের মতো রাতের রাস্তায় রেখে এসেছিল, এখন তার বিবেকবোধ কোথা থেকে আসে? এখনো বিবেকবোধ থাকার দরকার নেই। সিরাত বারান্দায় ভিজা কাপড় চোপড় মেলে দিয়ে রোমে আসলো। রোমে আসতেই চমকে উঠল সে। রোমে আসতেই সিরাত চমকে উঠল। আহনাব সিরাতকে আসতে দেখে বলল, দ্রুত খেয়ে আসো, বেলা অনেক হয়েছে। কথাটা বলেই আহনাব রুম থেকে চলে গেল। সিরাত কতক্ষণ আহনাবের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিচে নেমে আসলো। খাবার টেবিলের সামনে আসতেই সিরাত অবাক নয়নে আহনাবের দিকে তাকালো। আহনাব তা দেখে সিরাতকে বলল, সিরাত আহনাবের কথা অনুযায়ী চেয়ার টেনে বসে পড়ল। বিস্মিত সে। আহনাব সিরাতের সামনে একটা প্লেট নিয়ে ভাত বাড়ল, তাতে তরকারি দিয়ে নিজে সিরাতের বিপরীতের পাশের চেয়ারে বসলো। আহনাব সব খাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখেছে। নাদিয়া বেগম আগেই সিরাতকে বলেছিল রান্না করা আছে, শুধু গরম করে নিলেই হবে। কিন্তু সিরাত আহনাবকে দেখে বিস্মিত। আহনাব প্লেটের দিকে তাকিয়ে খাবার খেতে খেতে বলল, আমার দিকে আর একবারও তাকিয়ে থাকলে চোখ তুলে ফেলবো তোমার। দ্রুত খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত দ্রুত প্লেটের দিকে তাকালো। এখন তার অনেক অস্বস্তি লাগছে। এত সময় আহনাবের দিকে তাকিয়েছিল। আহনাব কি ভাবলো ভেবে অস্বস্তিতে তুলতে পারছে না সে। স্তব্ধ হয়ে বসে রয়েছে। আহনাব এভাবে সিরাতকে বসে থাকতে দেখে নির্বিকার কণ্ঠে বলল, তোমার কি খাবার পছন্দ হয়নি? সিরাত প্লেটের দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়ালো। আহনাব ব্যস্ত হয়ে বলল, তাহলে খাচ্ছ না কেন? সিরাত আহনাবের দিকে তাকিয়ে বলল, এমনি। আহনাবের কপালে সরু ভাঁজ পড়ল সিরাতের কথা শুনে। সিরাত খাওয়া শুরু করলো। আহনাবের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। সেও খাওয়া শুরু করলো। খাওয়ার ভেতর তাদের দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। খাওয়া আগে আহনাবের শেষ হয়। সে সবকিছু রান্নাঘরে নিয়ে গুছিয়ে রাখে। তারপর উপরে গিয়ে কিছু ফাইল নিয়ে নিচে আসে। এক পলক সিরাতের দিকে তাকিয়ে সোফায় বসে পড়ে। হাতের ফাইলগুলো সামনে ছোট্ট টেবিলের উপর রেখে মনোযোগ সহকারে দেখা শুরু করে। সিরাত খাওয়া শেষে রান্নাঘরে গিয়ে দেখে আহনাব সব এঁটো থালা বাসন ধুয়ে রেখেছে। সিরাত নিজের প্লেট ধুয়ে রান্নাঘর থেকে বের হয়ে দেখে আহনাব সোফায় বসে মনোযোগ দিয়ে ফাইল পড়ছে। সিরাত একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উপরে চলে আসলো। আহনাব রোমে থাকলে তো এই দুপুরে তাকে নিচে সোফায় বসে কাটাতে হতো। সিরাত রোমে এসে একটা কাঁথা গায়ে মুড়িয়ে শুয়ে পড়ল। গুটিসুটি মেরে শুয়ে আছে সে। অনেক শীত লাগছে তার। এভাবে শুয়ে একসময় ঘুমিয়ে পড়ল সিরাত। ঘুম ভাঙতেই চারপাশে তাকিয়ে দেখলো রুম অন্ধকার, হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছে। সিরাত অনেক কষ্টে উঠে বসলো। মাথা অনেক ভার হয়ে রয়েছে তার। অনেক কষ্টে বিছানা থেকে নামলো। গা গরম অনুভব করছে। রুমের লাইট জ্বালিয়ে দেখলো রুমে কোথাও পানি নেই। অনেক পানির তৃষ্ণা পেয়েছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। শরীরে একটু শক্তি পাচ্ছে না যে নিচে গিয়ে পানি খাবে। তবুও নিচে চলে আসলো। সোফার দিকে তাকিয়ে দেখলো আহনাফ নেই। ধীর পায়ে খাবার টেবিলের দিকে এগিয়ে আসলো।
কাপা কাপা হাতে জগ দিয়ে পানি ঢাললো গ্লাসে। পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে পেছনে ফিরতে নিলেই মাথা ঘুরিয়ে আনলো। টেবিলে হাত ঠেকিয়ে নিজেকে সামলালো। কিছু সময় দাঁড়িয়ে থেকে যেতে উদ্যত হয়ে পা বাড়াতেই ঘুরে পড়ে যেতে নিল। তখনই কেউ তাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। সিরাত পিট পিট করে চোখ মেলে তাকিয়ে দেখলো আহনাব তাকে ধরে রেখেছে। আহনাব এক হাত উঠিয়ে সিরাতের কপালে রাখলো। গা জ্বরে পুড়ে যাচ্ছে, অস্ত্রধর কাঁপছে তার। আহনাব পাজা কোলে করে সিরাতকে নিয়ে উপরের রুমে চলে আসলো। সিরাতকে বিছানায় শুইয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে দিল। ড্রয়ার থেকে থার্মোমিটার নিয়ে এসে সিরাতের পাশে বসলো। জ্বর মেপে দেখলো 103 ডিগ্রি ফরেনহাইট। আহনাব ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। দ্রুত নিচে গিয়ে একটা বালতিতে পানি আর রুমাল নিয়ে আসলো। পানি ভর্তি বাটি বিছানার পাশের টেবিলে রাখলো। রুমাল ভাঁজ করে পানিতে ভিজিয়ে নিংড়ে সিরাতের কপালের ওপর রাখলো। কিছু সময় পর রুমাল আবার পানিতে ভিজিয়ে সিরাতের কপালে রাখলো। খানিক সময় এমন করতে থাকলো আহনাব। মনে হচ্ছে জ্বর অনেকটা কমেছে। পুনরায় থার্মোমিটার দিয়ে জ্বর মাপলো। 101 ডিগ্রি থেকে 102 এর মাঝামাঝি। আহনাব নিচে এসে সিরাতের জন্য স্যুপ রান্না করলো। 10 থেকে 15 মিনিট পর স্যুপের বাটি নিয়ে রুমে আসলো। সিরাত চুপচাপ শুয়েছিল। আহনাব বিছানার পাশে দাঁড়িয়ে বলল, উঠে বসো, তাড়াতাড়ি খেয়ে ওষুধ খাও। সিরাত আহনাবের কথা কর্ণকুহর করল ঠিকই, কিন্তু উঠে বসলো না, ঠাই শুয়ে রইল। আহনাব ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে কি বলছে, শুনতে পাওনি? সিরাত চোখ মুখে ভাঁজ ফেলে আহনাবের দিকে তাকালো। আহনাব বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত উঠে বসার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আহনাব সোপের বাটি বিছানার পাশের টেবিলের ওপর রাখলো। সিরাতের দিকে ঝুঁকে হাত ধরে টেনে উঠালো। একটা বালিশ সিরাতের পিঠের পেছনে দিয়ে দিল। সিরাত পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। আহনাব সিরাতের সামনে বসে সুপের বাটি তার দিকে এগিয়ে খেতে ইশারা করলো। সিরাত হাত বাড়িয়ে বাটি নিজে নিতে নিলে আহনাব শান্ত কণ্ঠে বলল, তোমাকে ধরতে হবে না, আমি বাটি ধরে রেখেছি, তুমি খাও। সিরাত উপর নিচে মাথা নাড়িয়ে কাপা কাপা হাতে চামচ ধরল। কিছুতেই শক্তি পাচ্ছে না সে। আহনাব সিরাতের হাত ধরে বলল, তুমি পারবে না, আমি খেয়ে দিচ্ছি। সিরাত ড্যাব ড্যাব করে আহনাবের দিকে তাকালো। আহনাব সিরাতের হাত সরিয়ে দিয়ে নিজে খাইয়ে দিতে লাগলো। সিরাত চুপচাপ খেতে থাকলো। 3 চামচ খেয়ে সিরাত বাধা দিয়ে বলল, আর খাবো না। আহনাব চোখ রাঙিয়ে বলল, সম্পূর্ণটুকু খেতে হবে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আরো 2 বার খেলো। তারপর আবার বাধা দিয়ে বলল আর খেতে পারবে না সে। আহনাবও আর কিছু বলেনি। ঔষধ আর পানির গ্লাস এগিয়ে দিল সিরাতের দিকে। সিরাত ঔষধ আর পানির গ্লাস হাতে নিল। ওষুধ খেয়ে পানির গ্লাস পুনরায় আহনাবের দিকে এগিয়ে দিল। আহনাব গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়ালো। নির্বিকার কণ্ঠে বলল, শুয়ে ঘুমিয়ে যাও, জ্বর কমে যাবে। বলেই আহনাব সুপের বাটি আর পানির গ্লাস নিয়ে নিচে চলে আসলো। সিরাত সোজা হয়ে বসে পিঠের নিচের বালিশ মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে আনমনে আহনাবের কথা ভাবতে লাগলো। আহনাবের যত্ন নেওয়া তার কাছে ভালো লাগছে। আনমনে হেসে উঠল সিরাত। আহনাব সোফায় বসে রয়েছে। রুমে হালকা আলোয় আলোকিত সবকিছু। আহনাব সোফায় বসে রয়েছে। রাত 3টে বাজে এখন। এত সময় সে কিছু কাজ করতেছিল। আর কিছু সময় পর পর সিরাতের কপালে হাত দিয়ে দেখছে জ্বর বাড়ছে কিনা। আহনাব আবার উঠে সিরাতের কাছে গেল। সিরাত গুটিসুটি মেরে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে রয়েছে। জ্বরের প্রভাব অনেকটাই মুখে স্পষ্ট ফুটে উঠেছে। ফ্যাকাশে হয়ে রয়েছে মুখশ্রী। মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। শুষ্ক ঠোঁট অনবরত কাঁপছে তার। তারপরেও মুখে এক অদ্ভুত মায়া বিরাজ করছে। আহনাব এক দৃষ্টিতে কিছু সময় সিরাতের দিকে তাকিয়ে রইল। সিরাতের দিকে একটু ঝুঁকে কপালে হাত রাখলো। হাত পুড়ে উঠল তার। আবার অনেক জ্বর উঠেছে সিরাতের। এত সময় গোসল করে পরে বৃষ্টিতে ভিজার কি দরকার ছিল ভেবে বিরক্ত মুখে তাকালো সিরাতের দিকে। তারপর বলল, আসলে কাঁথা একটা। বলে দ্রুত আবার পানি ভর্তি বাটি আর রুমাল নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো। ঘন্টাখানেক পর জ্বর নামলো সিরাতের। আহনাব স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। কপাল থেকে রুমাল উঠিয়ে বাটির পাশে রাখলো। নিচে বসে বিছানার ওপর এক হাত রেখে তার উপর মাথা দিয়ে আধশোয়া হয়ে রইল। আরেক হাত সিরাতের কপালের উপর দিয়ে রাখলো। এভাবেই ঘুমিয়ে পড়ল আহনাব। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রুমে। এই চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের সুন্দর মুহূর্তের।